আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত ৪০ জন। এখনই অস্ত্রত্যাগ করতে রাজি নয় হামাস। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি, আশা ট্রাম্পের। নয় শীর্ষ জেনারেলকে বরখাস্ত করল চীন। যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ধীরগতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত ৪০ জন। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবায়ের আগায়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার শিকার এবং আহত হাজি বাহারাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, আমি ইতিহাসে কখনো এমন অবিচার দেখিনি। একটি দেশ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের উপরে হামলা করল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মরদেহগুলো স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শত শত স্থানীয় বাসিন্দা জানাজা ও দাফনে অংশ নেন। এখনই অস্ত্রত্যাগ করতে রাজি নয় হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্রত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। হামাস নেতা বলেন, তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময় নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য নাজ্জাল বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য ৫ বছরের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি। তবে এরপর কি হবে সে বিষয়ে নিশ্চয়তা নির্ভর করছে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আশা ও দিগন্ত দেখানোর উপর। সম্প্রতি গাজায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাজ্জাল বলেন, সম্প্রতি প্রকাশ্যে যেসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে সেগুলো যুদ্ধকালীন ব্যতিক্রমী ঘটনা। তার দাবি, নিহতরা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ছিলেন। এদিকে রোববার নাগাদ রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি গত বুধবার খোলার কথা ছিল, কিন্তু হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত হয়। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ৫ বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, যার আনুমানিক ব্যয় ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে ১৮টি খাতের ৫৬টি উপপ্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে আবাসন, সামাজিক সেবা ও অবকাঠামো। মুস্তাফা বলেন, প্রথম ধাপে ৬ মাসের জরুরি পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে ৩ বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদী পুনর্গঠন কার্যক্রম চলবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি, আশা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহাম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আশা সৌদি চুক্তি করবে, আমার আশা অন্যরাও করবে। আমি মনে করি যখন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে তখন সবাই করবে। তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং তারা শীঘ্রই ইসরায়েল
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান এই 4টি মুসলিম দেশ প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের আরব ঐক্যের রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আসে। তিনি ইঙ্গিত দেন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ এই চুক্তিতে যুক্ত হলে ইরানসহ আরও কয়েকটি দেশকে আলোচনায় আনা সম্ভব হবে। গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি ইরান ও ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও কথা বলেন। তার মতে শান্তির জন্য সবাইকে টেবিলে আসতে হবে। আমরা চাই মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনের প্রাক্কালে মধ্যপ্রাচ্য নীতিতে তার অবস্থান স্পষ্ট করছে। ওয়াশিংটনের প্রভাব ফিরিয়ে আনতে এবং ইসরায়েল আরব সম্পর্ককে আরও গভীর করতে তিনি আব্রাহাম চুক্তিকে তার বড় কূটনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন। সূত্র রয়টার্স। 9 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করল চীন। শীর্ষ পর্যায়ে 9 জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি। গত কয়েক দশকের মধ্যে এটিই দেশটির সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য অভিযান বলে বিবেচিত হচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই 9 কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাদের সবাইকে সামরিক বাহিনী থেকেও বহিষ্কার করা হয়েছে। খবর বিবিসির। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চীনের সর্বোচ্চ সামরিক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপচেয়ারম্যান হে হৈদং, সিএমসির রাজনৈতিক কাজ বিভাগের পরিচালক মিয়াও হুয়া এবং রকেট ফোর্সেসের প্রধান ওয়াং হৌবিন সহ আরও কয়েকজন 3 তারকা জেনারেল। এদের অনেকেই পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অপর কর্মকর্তারা হলেন হে হংজুন, ওয়াং শিউবিন, লিন শিয়াহিয়াং, চিন সুতং, ইউয়ান হুয়াঝি ও ওয়াং চুননিং। এর মধ্যে হে হৈদং ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এবং পলিট ব্যুরোর সদস্য। মার্চের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তিনি তদন্তের মুখে পড়েছেন বলে ধারণা করা হচ্ছিল। এখন সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হল। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকর্তারা পার্টির শৃঙ্খলা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হবে। সিএমসি গত জুলাইয়ে নতুন নির্দেশিকা জারি করে সেনাবাহিনীতে বিষাক্ত প্রভাব দূর করার আহ্বান জানিয়েছিল এবং কর্মকর্তাদের জন্য কঠোর নিয়ম নির্ধারণ করেছিল। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ছোট পরিসরে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েইফ্যাং হে ও লিশাং ফু সহ আরও কয়েকজন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছিল। রকেট ফোর্সেসেও একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছিল। বদলি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াং হৌবিন। এবার তিনিও নিজে বহিষ্কৃত হয়েছেন। যুদ্ধবিরতির 1 সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ধীরগতি। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় যুদ্ধবিরতির 1 সপ্তাহ পার হয়েছে। 2 বছরের বেশি সময়ের আগ্রাসনের পর নতুন করে গত 10 অক্টোবর বিধ্বস্ত হয়ে ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ত্রাণ সরবরাহে ধীরগতি অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনের তুলনায় কম ত্রাণ উপত্যকায় প্রবেশ করতে পারছে। গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি হিন্দ খুদারি জানান, গাজা ও ইসরায়েল সীমান্তবর্তী কিসুফিম ক্রসিংয়ে শুক্রবার সকাল থেকে শত শত ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। গাজায় প্রবেশের জন্য ইসরায়েলের সবুজ সংকেত পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছে। প্রতিদিন গাজায় কমপক্ষে 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশের চাহিদা থাকলেও সারাদিনে 300-র কম ট্রাক প্রবেশ করে। এছাড়া গাজায় সরবরাহের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যেও বিভিন্ন ব্যবহার্য বস্তু ও বস্তুর পরিমাণের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে 2 বছরের আগ্রাসনে গাজার কৃষি ধ্বংস হয়ে গেছে, ফলে উপত্যকার বিভিন্ন খাদ্য সামগ্রী দুষ্প্রাপ্য হয়ে গেছে। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA সতর্কতা জানিয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সি সংস্থাটি এক পোস্টে জানায়, আগে গাজায় যেখানে 1 কেজি টমেটো 60 সেন্টে পাওয়া যেত, সেখানে তা কিনতে এখন $15 খরচ করতে হয়, কিন্তু অনেক সময় তাও পাওয়া যায় না। পোস্টে বলা হয়, আগে একসময় যে পরিবারগুলো তাদের জমিতে উৎপন্ন শস্য থেকে জীবিকা করত, সেখানে এখন তাদের কোনো আয় নেই। এতে বলা হয়, গাজায় কৃষিখাত পুনর্গঠন না করা পর্যন্ত আবশ্যিকভাবে অবাধ ত্রাণ সরবরাহ রাখা উচিত। এদিকে জাতিসংঘের খাদ্য কার্যক্রম WFP জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজায় প্রায় 560 টন খাদ্য সরবরাহ করতে পেরেছে তারা, কিন্তু প্রয়োজনের তুলনায় এ সরবরাহ অনেক কম। সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনের চেয়ে এখন অনেক কম সরবরাহ করতে পারছি আমরা, কিন্তু তা বাড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধবিরতির সম্ভাবনার 100 জানালা খুলে দিয়েছে। খাদ্য সংযোগের গতি বাড়াতে WFP দ্রুত গতি নিয়ে কাজ করছে।
এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাজায় প্রবেশের জন্য অতিক্রমান ত্রাণবাহী ট্রাককে বাধা দিচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, উগ্র রক্ষণশীল ইসরায়েলি গ্রুপ তসাব 9 এর সদস্যরা ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জড়ো করছে। এক্সে এক পোস্টে গ্রুপটি দাবি করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তি লঙ্ঘন করে জিম্মিতে লাশ ফেরত দিতে অস্বীকার করছে। সুতরাং গাজায়ও কোনো ত্রাণ প্রবেশ করতে পারে না। এর আগে যুদ্ধবিরতির পর সোমবার জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে মুক্তি দেওয়া হয়। এছাড়া আর 10 জিম্মির লাশ গাজা থেকে ফেরত পাঠানো হয়। এখনও 18 জিম্মির লাশ গাজায় রয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সব জিম্মির লাশ ফেরত দিতে কিছু সময় প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, চুক্তি রক্ষায় আমাদের প্রতিবদ্ধতা নিশ্চিত করছি। ইসরায়েলি জিম্মিদের বাকি লাশ ফেরত সহ সব ধরনের শর্ত বাস্তবায়নে আমরা প্রস্তুত। কিন্তু দখলদারদের হামলায় জিম্মিদের রাখা টানেল এবং বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। নাৎসিদের মধ্যে দখলদার সামরিক বাহিনী জিম্মিদের হত্যা করে ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে। লাশগুলো উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে বিবৃতিতে জানানো হয়।